ওয়েলকাম লার্নার্স। আজ তোমাদের ক্লাস 8-এর লেসন 13-এর দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এটিকে আমি বাংলায় ট্রান্সলেট করে দেবো এবং অ্যানালাইজ করে দেবো এবং যে সমস্ত এখানে লাইন্সগুলো আছে সেগুলো এক্সপ্লেন করে দেবো। দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ অর্থাৎ সেই মানুষটি যিনি গাছ লাগিয়েছিলেন। তাহলে আমরা বুঝতেই পারছি হোয়াট মে বি দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য টেক্সট। অর্থাৎ এই লেসন 13-এ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এটা কী নিয়ে হচ্ছে, কী নিয়ে লেখা, সেটা কিন্তু আমরা টাইটেলের দিকে তাকালেই বুঝতে পারছি যে এটা এনভায়রনমেন্টাল ইস্যু, একটা এনভায়রনমেন্টাল ইস্যুর ওপর, অর্থাৎ গাছ লাগানোর যে প্রয়োজনীয়তা তার ওপরে এই টেক্সটটা। ওকে, লেট আস স্টার্ট। দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ ইজ রিটেন বাই জিন জিওনো। জিন জিওনো was a French author. Actually, Jean Giono was a famous novelist in France. তাহলে তিনি একজন ফরাসি লেখক ছিলেন, আমরা জানতে পারলাম। তার বিখ্যাত কিছু ওয়ার্কস আছে, সেগুলো দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম, এটসেট্রা। Now let us start. Let us read the passage carefully. আমরা জানি যে একটা প্রশ্ন আমাদের সামনে জাগ্রত হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের কি করা উচিত। আমাদের যদি আমরা এই ন্যাচারাল যে আমাদের যে সারাউন্ডিংস আছে সেটাকে যদি বিউটিফাই করতে চাই, অর্থাৎ বিউটিফাই মানে সৌন্দর্যায়ন, বিউটিফিকেশন, সৌন্দর্যায়নের জন্যে, অর্থাৎ প্রকৃতির বেস কি, হোয়াট ইজ দ্য বেস অফ নেচার। তাহলে দ্য বেস অফ নেচার ইজ, উই অল নো, ট্রিজ। গাছ ছাড়া কিন্তু আমাদের প্রকৃতির সৌন্দর্যায়ন সম্ভব নয়। এবার দেখো কি বলছে, লেটস রিড। অ্যাবাউট 40 years ago, প্রায় 40 বছর আগে, আই ওয়েন্ট, মানে দ্য অথর, লেখক গিয়েছিলেন অন আ লং হাইক, একটা দীর্ঘ যাত্রা। হাইক মানে হচ্ছে দীর্ঘ ডিস্টেন্স ও হাঁটা, অনেক পথ হাঁটাকে বলা হয় হাইক। আবার হাইক মানে বৃদ্ধি হওয়া, প্রাইস হাইক, মূল্যবৃদ্ধি। তাহলে এখানে হাইক মানে কিন্তু একটা দীর্ঘ দূরত্ব যাওয়া, হেঁটে যাওয়া, তো অনেক দূরত্ব হেঁটে যাওয়াকে বলা হয় হাইক। আই ওয়েন্ট অন আ লং হাইক, আমি একটা দীর্ঘ হাঁটায় গিয়েছিলাম। থ্রু হিলস, কিসের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্য দিয়ে। অ্যাবসোলিউটলি আননোন, যেটা অ্যাবসোলিউটলি অর্থাৎ ভীষণভাবে, পরমভাবে, চরমভাবে আননোন, অজানা টু ট্যুরিস্টস, পর্যটকদের কাছে যেটা ছিল ভীষণভাবে অজানা পথ। সেই পথে অনেক দূরত্ব আমি হেঁটেছিলাম 40 বছর আগে। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ান, সেই পুরনো অঞ্চলে, হোয়ার দ্য আল্পস পর্বত, অর্থাৎ জিন জিওনো যে প্রভিন্সে, ফ্রান্সের তখন প্রভিন্স বলা হতো, সাউথ ইস্টার্ন প্রভিন্স মানে প্রদেশ, সাউথ ইস্টার্ন প্রভিন্স অফ ফ্রান্স, ওই দ্য আল্পস পর্বতের পাশেই লেখকের বসবাস ছিল, ওইখানেই থাকতেন। আর তোমরা আরেকটা ইনফরমেশান আমি দিতে চাই তোমাদের, সেটা হচ্ছে রাইন নদী ছিল ওখান দিয়ে, রাইন নদী প্রবাহিত। হোয়ার দ্য আল্পস, যে সাউথ ইস্টার্ন পার্ট প্রভিন্স, হোয়ার দ্য আল্পস, যেখানে আল্পস পর্বত পেনিট্রেট, অর্থাৎ পেনিট্রেট মানে কি, বলপূর্বক ঢোকা, অর্থাৎ অভ্যন্তরে প্রবেশ করা, অভ্যন্তরে
প্রবেশ করাকে বলা হয় পেনিট্রেট ইনটু প্রভিন্স, অর্থাৎ ইনটু প্রভিন্স। প্রভিন্স মানে আগেই বলেছি ফ্রান্সের সাউথ ইস্টার্ন অর্থাৎ দক্ষিণ পূর্বের একটা প্রদেশ, সেখানে আল্পস পর্বত প্রবেশ করেছে। ইট কনসিস্টেড অফ, এই যে আমি আন্ডারলাইন করে রেখেছি মূল ওয়ার্ডসগুলো, এইগুলো দেখলেই তোমরা সহজে বুঝতে পারবে। ইট কনসিস্টেড অফ, কনসিস্ট মানে গঠিত, কনসিস্টেডের সঙ্গে সবসময় অফ হয়। ইট কনসিস্টেড অফ ব্যারেন, ব্যারেন মানে ইনফার্টাইল, অনুর্বর, অর্থাৎ যে জমিতে চাষ হয় না, নিষ্ফলা, নিষ্ফলা জমি। ইট কনসিস্টেড অফ ব্যারেন, নিষ্ফলা জমি নিয়ে গঠিত ছিল এটা। অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস, এবং একঘেয়ে জমি, একঘেয়ে ভূমি বা মোনোটোনাস, ডাল, মোনোটোনাস মানে আমরা বলতে পারি ডাল ল্যান্ডস, মানে ভালো লাগবে না সেরকম। নাথিং গ্রিউ দেয়ার, সেখানে কিছুই জন্মাতো না, এক্সেপ্ট ব্যতীত ওয়াইল্ড ল্যাভেন্ডার্স, বন্য ল্যাভেন্ডার ছাড়া। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস টু আস, হোয়াট ইজ ল্যাভেন্ডার স্যার? ল্যাভেন্ডার ইজ ওয়ান টাইপ অফ বা ওয়ান কাইন্ড অফ ট্রি ফাউন্ড ইন দ্যাট প্রভিন্স, অর্থাৎ ওই সাউথ ইস্টার্ন প্রভিন্সে ল্যাভেন্ডার গাছ দেখা যেত, যেগুলো প্রচুর পরিমাণে হয়। ল্যাভেন্ডার এটা এক ধরনের গাছ, ওয়াইল্ড, এগুলো একটু বন্য, খুব প্রচুর পরিমাণে হয়ে ওঠে, নিষ্ফলা জমির মধ্যে হয়, ব্যারেন ল্যান্ডে। এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের অ্যানোটেশনস বা অ্যানালাইসিস আমি তোমাদেরকে করে দিলাম। এইবার পরবর্তী প্যারাগ্রাফে দেখো, আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, আমি এই দেশটাকে অতিক্রম করছিলাম, এই পার্টটাকে, অর্থাৎ এই দেশের অংশটাকে, অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, অর্থাৎ ওয়াইডেস্ট পার্ট বিস্তৃত অংশ, এর সবচেয়ে বিস্তৃত অংশটিকে আমি ক্রস করছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, 3 দিন হাঁটার পরে, যখন আমি 3 দিন ধরে হাঁটছি, 3 দিন হাঁটার পরে, আই ফাউন্ড, আমি দেখলাম, মাইসেলফ, আমি নিজেকে খুঁজে পেলাম বা নিজেকে দেখলাম, ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন, অর্থাৎ কমপ্লিট ডেজোলেশন মানে কমপ্লিট এমটিনেস, নির্জনতা, ডেজোলেশন মানে নির্জনতা, সম্পূর্ণ নির্জনতায় নিজেকে দেখলাম 3 দিন হাঁটার পর। তাহলে কতদিন হেঁটেছিলেন? 3 দিন। আই ওয়াজ ক্যাম্পড, আমি গিয়ে উঠলাম, ক্যাম্পড কোনো জায়গায় আশ্রয় নেওয়া, তাকে বলা হয় ক্যাম্প। আই ওয়াজ ক্যাম্পড, ক্যাম্পড কথাটাকে একটু আন্ডারলাইন করে দিই, ক্যাম্পড। তাহলে আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ। অ্যাবান্ডান্ট মানে কি? পরিত্যক্ত, অর্থাৎ কেউ নেই, ত্যাগ করেছে সবাই। নেক্সট টু অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ, অর্থাৎ একটা পরিত্যক্ত গ্রামে আমি ক্যাম্পড হলাম, অর্থাৎ একটা পরিত্যক্ত গ্রামের পরেই। আই হ্যাড ইউজড, এই যে আই হ্যাড ইউজড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার, আমার শেষ জলটুকু আমি ব্যবহার করলাম। দ্য ডে বিফোর, আগের দিনে আমি ব্যবহার করে ফেলেছিলাম। আই হ্যাড ইউজড, আমি করে ফেলেছিলাম ব্যবহার। দ্য লাস্ট অফ মাই ওয়াটার, আমার শেষ জলটুকু। দ্য ডে বিফোর, অর্থাৎ দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে বা দ্য প্রিভিয়াস ডে, এগুলো আমাদের জানতে হবে। অ্যান্ড আই নিডেড, আমার প্রয়োজন হলো, টু ফাইন্ড মোর, আরও জল খোঁজার আমার প্রয়োজন হলো। এইগুলি রুইন্ড হাউসেস, এই ধ্বংসপ্রাপ্ত, রুইন্ড অর্থাৎ ডিকেইড বা ডিস্ট্রাক্টেড, এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি অব দ্য ভিলেজ, গ্রামের, মেড মি থিঙ্ক, আমাকে ভাবালো, দ্যাট, যে দেয়ার মাস্ট, সেখানে অবশ্যই, অ্যাট ওয়ান টাইম মানে কোনো এক সময়, হ্যাভ বিন আ স্প্রিং,
আ স্প্রিং, এর উচ্চারণ আ করবে। আ স্প্রিং, নিশ্চয়ই সেখানে একটা স্প্রিং ছিল। এখানে স্প্রিং মানে কিন্তু ঝর্ণা বা ফাউন্টেন, ঝর্ণা, শাওয়ার, নট বসন্ত। বাংলায় বসন্তকাল, ইংরেজিও কিন্তু স্প্রিং। তাহলে আ স্প্রিং এখানেও মানে বোঝানো হয়েছে ঝর্ণা। অথবা আ ওয়েল, অথবা একটা কুয়ো ছিল সেখানে, দেয়ার, সেথায়, সেই গ্রামে, সেই স্থানে যেখানে গ্রামটা অবস্থিত। অর্থাৎ লেখক যেখানে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলেন, ক্যাম্পড হয়েছিলেন। খুব সহজ প্যারাগ্রাফ। তাহলে তারপর দেখো, দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং, সেখানে বস্তুত একটা কি ছিল, ঝর্ণা ছিল। দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং, সেখানে কি ছিল, ঝর্ণা ছিল। তাহলে বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা ছিল শুকনো, অর্থাৎ এটা শুকিয়ে গিয়েছিল, ঝর্ণাতে কোনো জল ছিল না। দেয়ার ওয়াজ নো ওয়াটার ইন দ্য স্প্রিং। তাহলে পরীক্ষায় যদি দেয় সেখানে একটা ওয়েল ছিল টু ফলসে, তোমরা কিন্তু ওটা ফলস লিখবে, কারণ ওখানে স্প্রিং পাওয়া গেছে। অনুমান করেছিল স্প্রিং অর ওয়েল ছিল, কিন্তু ওখানে লেখক পেয়েছিলেন একটা ঝর্ণা ছিল, সেটা শুকনো ছিল। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সমস্ত জীবন অদৃশ্য হয়ে গেছিল। ডিসঅ্যাপিয়ার্ড অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া, এটাও পাস্ট পারফেক্ট টেন্সের একটি এক্সাম্পল। হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, হ্যাডের পরে পারবের পিপি ফর্ম থাকলেই সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এরকম পড়তে পড়তে কিন্তু তোমাদের টেন্স বা বিভিন্ন যে গ্রামাটিক্যাল দিকগুলো আছে এগুলো আমি তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি, যাতে গ্রামারটাও এর সাথে সাথে হয়ে যায়। তারপর চলে যাও, ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে, এটা ছিল একটা আ বিউটিফুল জুন ডে, জুন মাসের একটা দিন, সুন্দর দিন। উইথ প্লেন্টি অফ সান, প্লেন্টি অফ সান মানে কি, প্লেন্টি মানে প্রচুর, প্রচুর অফ সান মানে প্রচুর সূর্য বলবো না, এর ইন্টারপ্রিটেশন হলো প্রচুর রোদ ছিল। প্লেন্টি অফ সান মানে রোদ ঝলমলে, রোদ ঝলমলে জুন মাসের সুন্দর দিন ছিল এটা। বাট কিন্তু অন দিস শেল্টারলেস ল্যান্ডস, এই আশ্রয়হীন ল্যান্ডসে, শেল্টারলেস, ওখানে কোনো শেল্টার পাওয়া যাবে না, কারণ কোনো বাড়িঘরই তো নেই। তাহলে শেল্টারলেস ল্যান্ডস, এই জমিতে বা ভূমিতে, জায়গায়, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের ওপরে, দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, বাতাস কন্টিনিউয়ালি অর্থাৎ অনবরত। কন্টিনিউয়ালি মানে কি, কন্টিনিউয়ালি মানে অনবরত, অর্থাৎ বাতাস অনবরত শীষ দিতে লাগলো। হুইসেল মানে হচ্ছে শীষ দেওয়া, টি এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। হুইসেলড, শীর্ষের মতো আওয়াজ দিয়ে বাতাস যেন প্রবাহিত হচ্ছে, বাতাস বইছে, বাতাস এমনভাবে বইছে যেন মনে হচ্ছে শীষের একটা আওয়াজ হচ্ছে, স স আওয়াজ। ইট সাউন্ড ওয়াজ, এবার বলছে এই বাতাসের সাউন্ডটা কেমন মনে হচ্ছে। ইট সাউন্ড ওয়াজ লাইক, তুলনা করা হয়েছে, লাইক দিয়ে তুলনা করা হয়, লাইক, অ্যাজ, এই ওয়ার্ডগুলো দিয়ে। ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট, একটা বন্য পশুর মতো, বিস্ট মানে পশু, বন্য পশুর মতো শোনালো। ডিস্টার্বড, যে বিঘ্নিত, যে বাধাপ্রাপ্ত হয়েছে, তাকে যেন ডিস্টার্ব করা হয়েছে। ডিউরিং ইটস মিল, যখন সে খাবার খাচ্ছিল, মিল খাওয়ার সময় তাকে যেন বাধা দেওয়া হয়েছে বা বিঘ্নিত করা হয়েছে, এই রকম একটা পশুর মতো আওয়াজ শোনা যাচ্ছিল। আই হ্যাড টু মুভ, এই যে হ্যাড টুটাকে আমি আন্ডারলাইন করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই হ্যাড টুর ব্যবহার আমি একটা আলাদা ভিডিওতে করে দেখাবো তোমাদের, আমার আলাদা ভিডিও আছে। হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এই তিনটের ব্যবহার জানতে হবে যারা ইংলিশ লার্নার্স আছে তাদের। আই হ্যাড টু অর্থাৎ আমাকে বাধ্য হয়েছিল, বাধ্য, কোনো কাজ করতে বাধ্য হলে তখন হ্যাড টু বলতে হয়। যেরকম আমাকে যেতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু গো, আই হ্যাড টু গো, আই হ্যাড টু লিভ। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমার ক্যাম্পটাকে
মুভ করতে হয়েছিল, অর্থাৎ আমার যে তাঁবু যেখানে আমি ছিলাম, ক্যাম্পড করেছিলাম, তাঁবু খাটিয়েছিলাম, সেটাকে আমাকে সরাতে হলো। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পর, 5 ঘন্টা ধরে হাঁটলাম আবার। আই স্টিল হ্যাডন্ট মানে হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার, আমি কোথাও জল পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, বা কোনো আশাও আমি দেখতে পেলাম না জল খুঁজে পাওয়ার কোনো আশাও আমি দেখতে পেলাম না। দেখতেই পাচ্ছ একটা ডেজোলেট স্টেট। দ্য রাইটার ইজ ওয়াকিং আপ। There were some lavender trees. These trees are lavender, wild lavender. সেই যে ছবিতেই দেখতে পাচ্ছ, wild lavenders আর desolation, নির্জনতা। Only a man is walking. He is the writer. এবার এটা পড়ার পরে অ্যাক্টিভিটিগুলো করলেই বুঝতে পারবে, আর এই মানেগুলো আমি বলে দিয়েছি। এবার ইংলিশটা তোমরা পড়ে নেবে। ডেজোলেশন মানে লোনলিনেস, ব্যারেন মানে নিষ্ফলা জমি, যেখানে কোনো চাষের অযোগ্য জমিকে ব্যারেন ল্যান্ড বলা হয়। প্রভিন্স মানে প্রভিন্স, ওই ফ্রান্স, সাউথ ইস্টার্ন ফ্রান্সের। পেনিট্রেট মানে জোর করে কোনো একটা অভ্যন্তরে ঢুকে যাওয়া, মানে হিন্দিতে ঘুষ যাওয়া। আর হাইক মানে ওয়াকিং লেন্দি ডিস্টেন্সেস, দৈর্ঘ্য পথ হাঁটা। তাহলে খুব সুন্দরভাবে ফার্স্ট ইউনিটটা শেষ হলো। এবার কিন্তু 9-এর এটা থার্ড সামেটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু দিতে পারে। তো অ্যাক্টিভিটি 1 এবার আমরা পড়লেই পেরে যাব। দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপিরিয়েন্স। ন্যারেটর বক্তা অর্থাৎ লেখক বলছেন কিসের সম্বন্ধে বলছেন? অফ হিজ এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা। কিসের? অফ রিসেন্ট টাইমস, না অ্যাবাউট 40 years ago, না 40 years ইন্টু দ্য ফিউচার। তাহলে আমরা আগেই প্রথমেই পেয়েছি অ্যাবাউট 40 years ago, তাহলে এটা হবে উত্তর বি। বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য ল্যান্ড কুড প্রডিউস, ওই ল্যান্ডে প্রডিউস অনলি, কি প্রডিউস হতো? প্ল্যান্টস অফ অল টাইপস, সব ধরনের গাছই হতো, নাকি ওয়াইল্ড ল্যাভেন্ডার হতো, না ওক ট্রিজ হতো? তাহলে আমরা বুঝতে পারছি ওয়াইল্ড ল্যাভেন্ডার। অর্থাৎ আমরা যদি ভালো করে টেক্সট খুঁটিয়ে পড়ি, যাই দিক পরীক্ষায় আমরা কিন্তু খুঁজে নিয়ে বা বুঝে নিয়ে লিখতে পারবো। দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ ক্যাম্পড, অর্থাৎ লেখক যেখানে ক্যাম্পড হয়েছিলেন, তাঁবু খাটিয়েছিলেন, ওয়াজ ইনহ্যাবিটেড, সেখানে বসবাস ছিল, কারা বাস করতো? বাই দ্য ভিলেজার্স, ওয়াইল্ড অ্যানিমালস, নান। কারা বসবাস করতো সেখানে? অবশ্যই দ্য ভিলেজার্স, যেহেতু সেখানে ঝর্ণা ছিল, স্প্রিং ছিল, সেখানে কিন্তু ওয়েল ছিল না। দ্য সাউন্ড অফ দ্য উইন্ড ইজ কম্পেয়ার্ড টু, দ্য সাউন্ড অফ দ্য উইন্ড ইজ কম্পেয়ার্ড টু, কার সঙ্গে সাউন্ড, বাতাসের সাউন্ডটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? টু ফ্লুট, একটা বাঁশি, ড্রামস, না ওয়াইল্ড বিস্ট? তাহলে রাইট অ্যান্সার ইজ অপশান সি। এইভাবে কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে তোমাদের যারা টিচার আছে তাদের কাছে। ওকে, থ্যাংক ইউ।